দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত রোববার, বললেন পলক। 3 সমন্বয়কারীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাজায় যুদ্ধ বন্ধ না হলে চুপ করে থাকবো না, মন্তব্য কমলা হ্যারিসের। বাংলাদেশ নিয়ে আমার মন্তব্যকে বিকৃত করেছে বিজেপি, বললেন মমতা। মারা যায়নি, আমি সুস্থ আছি, ভালো আছি, বললেন চিত্রনায়ক রুবেল। এবং ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের 5 লাখ ইউরো চুরি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে ঘটা সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান লিটয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল 9:30টার দিকে সরকার প্রধান আগারগাঁওয়ে হাসপাতালটিতে যান। লিটর হাসপাতালটি পঙ্গু হাসপাতাল নামেই অধিক পরিচিত। পঙ্গু হাসপাতালে পৌঁছে সেখানে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন শেখ হাসিনা। এ সময় আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই ষড়যন্ত্র করেছে বিএনপি জামাত। 2001 সালে বিএনপি জামাত যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এবারও একইভাবে তাণ্ডব করেছে। এ সময় লিটর পরিচালক অধ্যাপক ডক্টর কাজী শামীমুজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সহ আরও অনেকেই। এর আগে সংঘর্ষে আহতদের দেখতে শুক্রবার বিকেল 4:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালের জরুরি ইউনিটে যান এবং চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা সরকার করবে বলেও জানান। রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে চালানো ধ্বংসযজ্ঞ শুক্রবার সকালেই পরিদর্শন করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল পরিদর্শন করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেছেন, আগামীকাল রোববার সকাল 9টায় মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ইন্টারনেট সেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ শনিবার সকালে রাজধানীর ডাক ভবনে সজীব অজিত জয়ের জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, রোববার বৈঠকে 4G নেটওয়ার্ক চালুর বিষয়ে আলোচনা হবে। এরপর সোম বা মঙ্গলবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে। এবারের হামলায় আইএসপি এর 70% ধ্বংস করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ নয়, হামলায় বন্ধ হয়ে গেছে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ খাতে 1000 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান জোনায়েদ আহমেদ পলক। পরে তিনি বলেন, গত 19 জুলাই হামলার আগে বিভিন্ন এলাকা থেকে 50,000 থেকে 1 লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করে। এদের সিম কার্ড পরীক্ষা করে দেখা গেছে বেশিরভাগই বিএনপিপন্থী। এর আগে টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। রাজধানীতে বাসাবাড়ি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ধারাবাহিকভাবে চালু হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশটির সহিংসতার মধ্যে বন্ধ হয়ে যাওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা 5 দিন পর মঙ্গলবার রাত 8:30টার পর থেকে চালু হয়। প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি বেশ ধীরগতির হলেও ব্রডব্যান্ড সংযোগ ফিরে আসায় ফ্রিল্যান্সার, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে। কোটা সংস্কার আন্দোলনে 3 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্র আন্দোলনে তারা নতুন যে 8 দফা দাবি দিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন, তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন আইজিপি আব্দুল্লাল মামুন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবিতে নেওয়া অপর 2 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার রাতে ডিবির একটি সূত্রই তথ্য নিশ্চিত করে।
দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, গাজার এখনই যুদ্ধ বন্ধ না হলে তিনি চুপ থাকবেন না। এই যুদ্ধ বন্ধের সময় এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে কামালা হ্যারিস বলেন, গাজার মানুষের অবর্ণনীয় দুর্দশার মধ্যে আমরা আমাদের বিবেককে অবশ হতে দিতে পারি না এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি চুপ করে বসে থাকবো না। ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস সাংবাদিকদের জানান, তিনি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে তার গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে বলেছেন যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে। কামালা হ্যারিস বলেন, ইসরায়েলে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে সেটা কিভাবে। গত 9 মাস ধরে গাজায় যা ঘটছে তা ভয়ঙ্কর। গাজা ট্র্যাজেডি থেকে আমরা চোখ ফিরিয়ে রাখতে পারি না। এত কষ্ট দেখে আমরা চুপ করে থাকতে পারি না। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে একবারও কামালা হ্যারিস ইসরায়েলের সমালোচনা করেননি বা দেশটির নেতৃত্বকে যুদ্ধ বন্ধে কোনো প্রকার চাপ দেননি। তাই ডেমোক্রেটিক প্রার্থীর প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হওয়ার দৌড়ে থাকা কমলার এমন কঠোর মন্তব্য বিশ্লেষকদের মাঝে গুঞ্জনের জন্ম দিয়েছে যে কমলা হয়তো ইসরায়েলের ক্ষেত্রে বাইডেনের চেয়ে কঠোর অবস্থান নেবেন। তবে একদল বিশ্লেষক মনে করেন, কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি খুব একটা বদলাবে না। অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান সহিংসতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অপর প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ শিগগিরই শেষ করতে হবে, কারণ এ ধরনের যুদ্ধ জনমনে ইহুদিবাদী রাষ্ট্রটির জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন মেক্সিকোর মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জাম্বাদা। বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, এল মায়োর সঙ্গে একসময় আলোচিত মাদক সম্রাট জোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েডা তথা এল চাপেলের ছেলে জোয়াকিন গুজমান লোপেজকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা ছেলে মিলে অপরাধী সংগঠন সিনালোয়া কার্টেল প্রতিষ্ঠা করেন। সিনালোয়া কার্টেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাদক সরবরাহকারী চক্র। বর্তমানে এল চাপো এখন যুক্তরাষ্ট্রের কারাগারে রয়েছেন। এতে বলা হয়েছে, গ্রেপ্তার এল মায়োকে বিশ্বের শক্তিশালী মাদক মাফিয়াদের একজন হিসেবে ধরা হয়। এই ব্যক্তি হেরোইনের চেয়েও বিপজ্জনক মাদক ফেন্টানাইল তৈরি ও বিক্রির জন্য অভিযুক্ত ছিলেন। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাষ্ট্রে 18 থেকে 45 বছর বয়সী নাগরিকদের মৃত্যুর এক বড় কারণ ফেন্টানাইলের ব্যবহার। আগেও তার বিরুদ্ধে খুন, অপহরণ সহ বিভিন্ন গুরুতর অভিযোগ ছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরি গারল্যান্ড বলেন, এই দুই ব্যক্তি বিশ্বের অন্যতম সহিংস এবং শক্তিশালী মাদক পাচারকারী সংগঠনের নেতৃত্ব দিতেন। আমাদের দেশে পর্যন্ত যত মাদক হুমকির সম্মুখীন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ফেন্টানিল। মাদক সম্রাট চক্র সদস্য সহযোগী যারা আমাদের সমাজকে দূষিত করছে তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত বিচার বিভাগ ক্ষান্ত হবে না। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্টে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন।
সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক আবার স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। গত 4 বছরের মধ্যেই প্রথম বৈঠকে বসলেন তারা। এর মাধ্যমে দুই নেতার মধ্যে খারাপ হওয়া সম্পর্কের উন্নয়ন হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বৈঠকে এই দুই বিশ্ব নেতা কী নিয়ে আলোচনা করেছেন তা বিস্তারিত জানা না গেলেও রাজনীতি বিশ্লেষকদের ধারণা, আরব দেশগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের সহায়তা চেয়েছেন নেতানিয়াহু। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কারচুপির অভিযোগ তোলার পরও ওই নির্বাচনে জয়ী হয় বাইডেনকে অভিনন্দন জানিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকে নেতানিয়াহুর সঙ্গে মনোমালিন্য হয় ট্রাম্পের। গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে প্রচারণায় দুর্বল উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ জানান ট্রাম্প। এর আগে ফিলিস্তিন ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার হওয়া বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার একদিন পরে এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনি সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে যখন দেশে অস্থিরতা চলমান, ঠিক তখনই কলকাতায় 21 জুলাইয়ের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলাদেশে অশান্তির জেরে কেউ পশ্চিমবঙ্গে আশ্রয় চাইলে তাকে ফেরাবে না রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন মন্তব্যে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে কথা স্বীকার করে নেওয়া হয়েছে। দিল্লি পৌঁছে অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি প্রতিবেশী বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন সেটিকে বিকৃত করা হয়েছে এবং তিনি এমন কিছু বলেননি যা বলা উচিত নয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। নিজের অবস্থান পরিষ্কার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে যারা বাংলাদেশের সৃষ্ট পরিস্থিতির ভুক্তভোগী, যেমন শিক্ষার্থী, ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি কিংবা অন্য কোনো কাজে ভারতে আসা বাংলাদেশিদের উদ্দেশ্য করে তিনি একথা বলেছেন। তিনি বলেন, আমার বক্তব্যকে বিজেপি এবং বাংলাদেশের একটি নির্দিষ্ট অংশের লোকজন বিকৃত করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু আমরা চেয়েছি যে কোনো সমস্যা এড়াতে, যেহেতু আসাম বর্ডারের কাছে দাঙ্গা ছিল এবং দেখতে পেয়েছি সীমান্ত পুলিশ বাংলাদেশ সীমান্ত থেকে 2000 শিক্ষার্থীকে উদ্ধার করেছে। তিনি আরও বলেন, ফেডারেল কাঠামো আমি খুব ভালোভাবে জানি,
আমি 7 বার এমপি ছিলাম, 2 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। আমি অন্য কারো চেয়ে বৈদেশিক নীতি ভালো জানি। তারা যেন আমাকে শিক্ষা না দেয়, বরং তাদেরই সিস্টেম থেকে শেখা উচিত। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক হাত নিয়ে মমতা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু শিক্ষা দেওয়া উচিত, কারণ তারা যখন তিস্তা ও গঙ্গার পানি চুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে একতরফাভাবে কাজ করছিল তখন মূল স্টেক হোল্ডারকে জড়িত করেনি। তারা এটা ভুলে গিয়েছিল। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মমতার পূর্বতন মন্তব্য প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তার এই বক্তব্যের জন্য বিভ্রান্তি ছড়িয়েছে। এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শ্রীলঙ্কা আগামী 21 সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনীতির মধ্যে থাকা দ্বীপ রাষ্ট্রটির জনগণ এই নির্বাচনের মাধ্যমে তাদের যোগ্য নেতা নির্বাচন করতে পারবে বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে শ্রীলঙ্কা সরকার। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 15 আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে। 2,20,00,000 জনসংখ্যার শ্রীলঙ্কায় ভোটার রয়েছে 1,70,00,000। এই ভোটাররা বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেবেন। ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে গত বছর শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। জনরোষ সামলাতে না পেরে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন তখনকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে তিনি বিদেশ থেকে এই পদত্যাগ করে 2022 সালের জুলাই মাসে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন 75 বছর বয়সী রনিল বিক্রমসিংহে। এর আগে 2019 সালে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রাজাপাকসে। মেয়াদ পূর্ণ করার আগেই জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারানোর পর বাকি মেয়াদের জন্য রনিল বিক্রমসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। 21 জুলাই রবিবার ফেরি পয়েন্ট পার্ক ব্রঙ্কস নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটি সংগঠনের উদ্যোগে বনভোজন 2024। আমাদের সহকর্মী জিয়াউল হকের প্রতিবেদন থেকে জানা যায়, আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সিনিয়র বাংলাদেশি, আমেরিকার নাগরিক, বিশেষত কমিউনিটি নেতৃস্থানীয় ব্যক্তি, কবি, গায়ক গায়িকা, ধর্মীয় নেতা। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ সভাপতি, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির সভাপতিত্ব এবং কাজী রবিউজ্জামান সাধারণ সম্পাদক ও লিয়াকত আলী সহ সভাপতির সঞ্চালনায় সকল উপস্থিত অংশগ্রহণকারীকে স্বাগত জানানো হয়। পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করেন হাজী আব্দুল সালাম, গীতা পাঠ করেন সুধাংশু কুমার মণ্ডল। হাড়ি ভাঙা, বল নিক্ষেপ, বালিশ খেলায় আয়োজনে আনন্দ দ্বিগুণ করে দেয়। এছাড়া গানে গানে অনুষ্ঠানে আনন্দ দেন সঙ্গীত শিল্পী ফিরোজ, সুবেদার অবসরপ্রাপ্ত এমডি ইব্রাহিম, হাজী আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা এম আবু নাসির, শহীদুল ইসলাম, কাজী হাবিবুল আউয়াল। কবিতা পাঠ করেন সুধাংশু কুমার মণ্ডল। পিকনিক 2024 শুভ উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি মোহাম্মদ নাইম টুটুল, মর্টগেজ ব্যাংকার, দ্য ফেডারেল সেভিংস ব্যাংক। দুপুরে সুস্বাদু খাবার রান্না করে পরিবেশন করেন মজিদ শেখ। ঝালমুড়ির সাথে প্রশংসিত হন জামাল আহমেদের শাপলা মিষ্টি পান ও ঝালমুড়ি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট যে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ।
একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক আবার স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যু হয়েছে। সোশ্যালে বিভিন্ন ব্যক্তি সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করছেন। বিষয়টি অল্প সময়ই ছড়িয়ে পড়ে। আসলে এটি কেবলই গুজব ও মিথ্যা। সুস্থ ভালো আছেন লড়াকু খ্যাত এই নায়ক। এ ব্যাপারে কথা বলেছেন চিত্রনায়ক রুবেল। শুরুতেই তিনি বলেন, কি এক বিপদে পড়েছি, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন মারা গেছি কিনা। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব, আমি এখনো ভালো এবং সুস্থ আছি। শুক্রবার দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ করে এমনটাই জানান এই নায়ক। অভিনেতা রুবেল জানান, বৃহস্পতিবার ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এ ব্যাপারে তিনি বলেন, অনেকেই শেয়ার করেছেন এটা। এসব শেয়ার করার আগে তাদের যাচাই করা দরকার ছিল। এজন্য দুদিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছি। রুবেল বলেন, বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে শুধু জানতে চাইছেন আমি নাকি মারা গেছি। আমার স্ত্রীকেও আত্মীয় স্বজনরা ফোন দিয়ে একই প্রশ্ন করছেন। কেউ বলছেন দুলাভাই কেমন আছেন, আবার কেউ বলছেন ভাই মামা কাকা কেমন আছেন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীরও ব্যাপারে উদ্গ্রীব। তবে সবাইকে বলছি আমি সুস্থ আছি, জীবিত আছি। এদিকে চলমান ইস্যুতে রাজধানী ঢাকার নিজ বাসাতেই অবস্থান করছেন চিত্রনায়ক রুবেল। বাসা থেকে খুব একটা বের হচ্ছেন না। এ ব্যাপারে তিনি বলেন, আসলে এ ধরনের গুজব ছড়িয়ে দেওয়া কাঙ্ক্ষিত নয়। এ নিয়ে পরিবারের সব সদস্যরাই চিন্তিত থাকেন। আপনারা লিখুন, আমি সুস্থ আছি, ভালো আছি আর বাসাতেই আছি। গেল বছর দীর্ঘদিনের প্রেমিক আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে সংসার পেতেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর থেকে নেটিজেনদের চর্চার মুখে পড়েন পরিণীতি। গুঞ্জন উঠে মা হতে যাচ্ছেন তিনি, যদিও বিষয়টি সত্য নয় বলে জানান পরিণীতি। এবার বিয়ের বছর না ঘুরতে অভিনেত্রীর রহস্যময় পোস্ট ঘিরে গুঞ্জন চলছে। বর্তমানে ভারতীয় বিনোদন জগতে বাজছে বিচ্ছেদের সুর। একদিকে হার্দিক পান্ডিয়া ও নাতাশার বিচ্ছেদে স্তব্ধ তাদের অনুরাগীরা, অন্যদিকে বলিউডের পাওয়ার কাপল মালাইকা অর্জুনও সম্পর্কে ইতি টেনেছেন। আবার ঐশ্বরিয়া অভিষেকের বিচ্ছেদের জল্পনা চলছে সিনেমা পাড়ায়। এসবের মাঝে পরিণীতির এমন রহস্যময় পোস্ট খুব স্বাভাবিকভাবেই নানান প্রশ্নের জন্ম দিয়েছে তার ভক্তদের মনে। তবে কি পরিণীতির সংসারে চলছে অশান্তি, নাকি এমন পোস্টের পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণীতি লিখেছেন, এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভালো করে দেখার জন্য থেমেছি।
আবারও বুঝেছি একজনের মানসিকতাই সব। অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর জন্য 1 সেকেন্ড সময় নষ্ট করবেন না। সময় কিন্তু বয়ে চলেছে। প্রতিটি মুহূর্ত কিভাবে কাটাবেন তা আপনার উপরেই নির্ভর করছে। অন্য কারোর জন্য বাঁচা বন্ধ করুন। নিজের মানসিকতার সঙ্গে পেলে এমন মানুষ খুঁজে নিন। বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না। অন্যরা কি ভাবছে তা নিয়ে কি ভাবা বন্ধ করুন। যে কোনো পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বদলান। জীবনের সময় কিন্তু সীমিত, তাই নিজে যেমন চান তেমনভাবেই বাঁচুন। যদিও কাকে নিয়ে পোস্টটি দিয়েছেন তা প্রকাশ করেননি পরিণীতি, তবে পরিস্থিতি বা ঘটনা যাই হোক না কেন অভিনেত্রীর পাশে সবসময় ভক্তরা রয়েছেন বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত 2023 সালের সেপ্টেম্বরে 7 পাকে বাধা পড়েন পরিণীতি রাঘব। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন রাঘবের সঙ্গে দেখা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পেরেছিলেন এই রাজনীতিবিদকেই বিয়ে করতে চান তিনি। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে থেকেই সঙ্গী হয়েছে বিতর্ক। অস্ট্রেলিয়ান তরুণীকে ধর্ষণের পর অলিম্পিক ভিলেজে খাবার এবং বিছানা নিয়ে অভিযোগ করেছিলেন প্রতিযোগীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো চুরি। শুক্রবার এই দুর্ঘটনার শিকার হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। 2 বার বিস্ফোরণের ফলে জিকোর গাড়ি থেকে চুরি গেছে 5 লাখ ইউরো সহ আরও মূল্যবান মালামাল। এ নিয়ে জিকো অভিযোগ করেছেন প্যারিস পুলিশের কাছে। জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানের দিন সাবেক এই ফুটবলার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। অসাবধানতাবশত জিকো তার গাড়ির জানালা খোলা রেখেছিলেন। কোনো এক স্থানে কিছুক্ষণ গাড়ি থামিয়েছিলেন তিনি। এই সুযোগে গাড়িতে থাকা অর্থসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে চোররা। তবে জিকোর ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে চুরি যাওয়া অর্থের পরিমাণ অতিরঞ্জিতও হতে পারে। ফ্রান্সের শিল্প সাহিত্য ভালোবাসার শহর প্যারিস, আর এই শহরটিতেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসের। টুর্নামেন্টটির 33তম আসরে ফুটবল সহ কয়েকটি ইভেন্ট আগে শুরু হলো। পদকের লড়াই এখনও হয়নি, তবে শনিবার থেকে শুরু হবে পদকের লড়াইও। প্রথম দিনে 14টি শহরের জন্য লড়াই করবে প্রতিযোগীরা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত রোববার, বললেন পলক। 3 সমন্বয়কারীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাজায় যুদ্ধ বন্ধ না হলে চুপ করে থাকবো না, মন্তব্য কমলা হ্যারিসের। বাংলাদেশ নিয়ে আমার বক্তব্যকে বিকৃত করেছে বিজেপি, বললেন মমতা। মারা যায়নি, আমি সুস্থ আছি, ভালো আছি, বললেন চিত্রনায়ক রুবেন। এবং ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের 5 লাখ ইউরো চুরি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvus.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।